তোমাদের সেমিস্টার ওয়ানের অ্যাকাউন্টেন্সি ক্লাস নিতে। এর আগে যে কটা ক্লাস নিয়েছি তাতে তোমাদের অ্যাকাউন্টেন্সি সম্পর্কে বেশ কিছু বেসিক কনসেপ্ট আমি তোমাদের দিয়েছি বা দেওয়ার চেষ্টা করেছি। হয়তো তোমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে কমার্স নিয়েই পড়বো, কারণ মাধ্যমিকের তোমরা দিয়েছো, দিয়ে তোমরা মোটামুটি 11-এর ভর্তি হওয়ার একটা প্রস্তুতি তোমরা মনের মধ্যে নিয়ে রেখেছো, শুধুমাত্র রেজাল্ট বেরোনোর অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে নিশ্চয়ই আর কোনো তোমাদের দোনমনোর কোনো জায়গা নেই, অর্থাৎ দোলাচলের কোনো জায়গা নেই। তোমরা অলরেডি একটা মনস্থির করেছো যে কমার্স নিয়ে পড়বো এবং অবশ্যই আমি অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে রাখবই, কারণ এটা ছাড়া তো আর কমার্স হবে না। তা যাই হোক, সেমিস্টার ওয়ানের এর আগে যে আলোচনা করেছিলাম সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এমসিকিউ ধাঁচের কোশ্চেন হবে এবং কত মার্কসের, 40 মার্কসের। সেখানে বেশ কিছু টপিকস ইতিমধ্যেই আমি আলোচনা করেছি, নিশ্চয়ই তার মধ্যে তোমাদের একটা অবশ্যই মনে আছে, সেটা হচ্ছে জার্নাল। আজকে যে জার্নালটা তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম তারই আরো বর্ধিত রূপ, অর্থাৎ এক্সটেন্ডেড ফিগার আমরা এখানে আজকে আলোচনা করব। সেটা অন্য টপিকসে, সেটা হচ্ছে স্পেশাল পারপাস অফ বুকস। অর্থাৎ যে জার্নাল, সেখানে আমরা কি করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে লেনদেন যেগুলো হচ্ছে, অর্থাৎ ট্রানজেকশন যেগুলো হচ্ছে, সেগুলোকে তারিখের ক্রম অনুযায়ী যখন আমরা তার ন্যারেশন সহ সেখানে তার মূল্য কত, অর্থাৎ যে ট্রানজেকশনটা রয়েছে তার মূল্য সবটুকু নিয়েই আমরা যখন একটি বইতে বিস্তারিতভাবে লিখেছি তখনই সেটা হয়েছে জার্নাল। কিন্তু এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি যখন জার্নাল নিয়ে আলোচনা করেছিলাম বলেছিলাম এটা হচ্ছে অরিজিনাল বুকস, অর্থাৎ কোনো একটা লেনদেন বা ট্রানজেকশন হওয়ার পরেই যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে প্রাথমিক বই বা প্রধান বইও বলতে পারো। যেহেতু অরিজিনাল বুকস, তাহলে আমরা চেষ্টা করব যে লেনদেনগুলোকে সে অন ক্রেডিট মানে বাকিতে হোক বা ইন ক্যাশ নগদে হোক, যেভাবেই হোক না কেন সেই বইতে লিপিবদ্ধ করে রাখতে, অর্থাৎ রেকর্ড করতে। কিন্তু এবার তোমরা একটু ভাবো যে কোনো একজন অ্যাকাউন্টেন্টের পক্ষে যদি একটাই জার্নাল করা হয়, অর্থাৎ একটা খাতাতে বা একটা বইতেই যদি সমস্ত ধরনের লেনদেনগুলোকে তাকে লিপিবদ্ধ করতে হয়, তাহলে নিশ্চয়ই তার কাছে এটা খুব পরিশ্রম সাধ্য এবং সময় সাপেক্ষ। কারণ একটা কোম্পানিতে সে যেরকমই হোক, সে ছোট কারবার হোক, মাঝারি হোক বা বৃহদায়তন, যেরকমই হোক না কেন, প্রত্যেকেরই তো নিজস্ব কিছু লেনদেন থাকবেই। এখন এই লেনদেনগুলোকে সংগঠিত হওয়ার সাথে সাথে যদি আমরা সেই জার্নালে লিপিবদ্ধ করি, সেটা যদি একজনের ওপর পুরো দায়িত্বটা থাকে, তাহলে কতটা কঠিন কাজ তার পক্ষে নিশ্চয়ই বুঝতে পারছো। এইখানেই হচ্ছে আজকের টপিকসটার গুরুত্ব, অর্থাৎ যেখানে লেনদেন সংগঠিত হলো কিন্তু আমরা সেই প্রধান যে অ্যাকাউন্টেন্ট রয়েছে তার কাজের ভারটাকে কিছুটা লাঘব করার জন্য আমরা কি করছি না, লেনদেনগুলোকে তার নেচার ওয়াইজ, অর্থাৎ কি কারণে লেনদেনটা হয়েছে, দেখা গেল একটা ট্রানজেকশন হয়েছে, হয়তো আমি কোনো জিনিস কিনেছি বা কোনো জিনিস বিক্রি করেছি, তাহলে এই যে তার নেচার, অর্থাৎ পণ্যটা কেনা হয়েছে, গুডস পারচেস ইন ক্যাশ, তাহলে এই যে জিনিসটা নগদে কেনা হলো তার যা নেচার, নিশ্চয়ই গুডস সোল্ড ফর ক্যাশ, জিনিসটা নগদে বিক্রয় করা হলো, তার নিশ্চয়ই নেচার এক নয়। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই প্রথম লেনদেনটার নেচারটা ছিল ক্রয় করা, অর্থাৎ আমরা কোনো পণ্য কিনেছি। আর দ্বিতীয় যে ট্রানজেকশন বা লেনদেনটা ছিল তার নেচারটা কি ছিল, বিক্রয় করা, অর্থাৎ আমরা কাউকে সেল করেছি। তাহলে আমরা যদি সেই প্রধান যে অ্যাকাউন্টেন্ট তার কাজের ভারটাকে কিছুটা লাঘব করতে চাই, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি যে কোনো একজন অ্যাকাউন্টেন্ট সে কি করবে, সে শুধুমাত্র গুডস পারচেস ফর ক্যাশ, অর্থাৎ নগদে যে সমস্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে, অবশ্যই সেটা পণ্য কেনা, নিশ্চয়ই প্রপার্টি কেনা হতে পারে, কিন্তু প্রপার্টিটা এখানে আসবে না। কেন আসবে না আমি পরে আলোচনা করছি।
তাহলে আমাদের নেচারটা দেখছি কি না, যে সমস্ত লেনদেনগুলো নগদে কেনা হয়েছে, বাকিতে কেনা হয়েছে, সেগুলোকে আমরা একজন অ্যাকাউন্টেন্টের উপর দায়িত্ব দিই যে এইটা সেই অ্যাকাউন্টেন্ট লিখবে। আর অ্যাকাউন্টেন্টকে আমরা দায়িত্ব দিচ্ছি যেখানে নগদে বিক্রয়, বাকিতে বিক্রয় অর্থাৎ গুড সোল্ড অন ক্রেডিট, গুড সোল্ড ফর ক্যাশ, এই ধরনের আইটেমগুলো তিনি লিপিবদ্ধ করবেন। আবার এমন হতে পারে যে আমি হয়তো কোনো জিনিস কারোর কাছ থেকে কিনেছি, কিন্তু সব যে আমার পছন্দ হবে নাও তো হতে পারে। কোনো কারণে হয়তো মনে হলো যে আমি যে জিনিসটা দেখেছিলাম, কিন্তু বাড়ি নিয়ে আসার পরে সেই জিনিসটা মনে হলো আর সেই রকম নেই, অর্থাৎ হয়তো তার কালার মিললো না, বা যে ধরনের কালার আমি ওখানে দেখেছিলাম সেটা বাড়ি এসে দেখলাম না, কালারটা আমার হাতে পছন্দ হচ্ছে না, তাহলে হয়তো কিছু প্রোডাক্ট আমাকে ফেরত দিতে হতে পারে। তাহলে এই যে কৃতপণ্য ফেরত দেওয়া হলো, অর্থাৎ পারচেজ রিটার্ন, অর্থাৎ যেটা আমি কিনেছিলাম তার কয়েকটি অংশ আমরা হয়তো ফেরত দিলাম, তাহলে তার নেচারটা কি হচ্ছে, ক্রয় ফেরত, অর্থাৎ পারচেজ রিটার্ন। তাহলে আরেকজন অ্যাকাউন্টেন্টকে আমরা দায়িত্ব দিচ্ছি যে পারচেজ রিটার্ন যে সমস্ত জার্নাল গুলো রয়েছে বা ট্রানজাকশন গুলো রয়েছে তিনি সেইগুলো লিপিবদ্ধ করবে। ঠিক একইভাবে ভাবতে পারো যে যখন আমরা কাউকে কিছু বিক্রি করেছি, হয়তো তারও আমার মতোই হয়েছে, সে হয়তো বাড়ি নিয়ে দেখেছে সব তার পছন্দ হয়নি, কিছু জিনিস হয়তো আমাকে সে আবার ফেরত দিতে চায়। তাহলে এই রকম যে সেলস রিটার্ন, এইগুলোকে লিপিবদ্ধ করার জন্য আমরা কোনো একজন অ্যাকাউন্টেন্টের কে দায়িত্ব দিতে পারি। তাহলে দেখো এই যে লেনদেনগুলো, এই লেনদেনগুলোকে সবই হয়তো আমরা জার্নাল লিপিবদ্ধ করতে পারতাম, কিন্তু সেই যে প্রধান যে অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক, তার যে কাজের পেশা, সেইটাকে কিছুটা লাঘব করার জন্য আমরা কি করলাম, লেনদেনগুলোর তার যে নেচার, অর্থাৎ কি কি কারণে সংগঠিত হয়েছে এর উপর বেস করে, সেই জন্য এটা বলা হচ্ছে স্পেশাল পারপাস, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে লেনদেনটা হলো, সেই উদ্দেশ্যের উপরে আমরা ফোকাস করে কি করলাম, আমরা সেই ট্রানজাকশন গুলোকে আমরা নির্দিষ্ট ভাগে কতগুলো বইতে আমরা লিপিবদ্ধ করলাম। সেইটাই হচ্ছে আজকের টপিকস, সেটা হচ্ছে সাব ডিভিশন অফ জার্নাল, অর্থাৎ আমরা যে অরিজিনাল বুকস অফ এন্ট্রি, অর্থাৎ যেটাকে জার্নালের অপর একটা নাম, তার কতগুলো উপবিভাগ করতে চাইছি, সাব ডিভিশন করতে চাইছি। প্রথম কি না, জার্নালের দুটো ক্লাসিফিকেশন রয়েছে, একটা হচ্ছে স্পেশাল জার্নাল আর একটা হচ্ছে জার্নাল প্রপার। তাহলে এই যে স্পেশাল জার্নাল, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা বিশেষ একটা জাবেদা। বিশেষ জাবেদা কেন? কারণ এখানে যে লেনদেনগুলোর কথা তোমাদেরকে আমি বললাম, অর্থাৎ ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত মানে পারচেজ রিটার্ন, বিক্রয় ফেরত মানে সেলস রিটার্ন, এই যে বিভিন্ন তার নেচার, তাহলে এক একটা এক একভাবে স্পেশাল, এইরকম ভাবে তার নেচারের উপর বেস করে আমরা কি করেছি না, এই স্পেশাল জার্নালের তার কতগুলো ভাগ হয়েছে। কিরকম? পারচেজ বুকস, অর্থাৎ সেখানে কি করা হয়েছে না, সেখানে বাকিতে যে সমস্ত পণ্যগুলো কেনা হয়েছে সেইগুলোকে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে তোমাদের মনে হতে পারে, তাহলে আমি যদি কোনো প্রপার্টি কিনি, কোনো অ্যাসেট কিনি বা নগদে কিনি, তাহলে সেগুলো কি আসবে না? নিশ্চয়ই আসবে। সেগুলো সরাসরি যে প্রধান জার্নাল রয়েছে সেখানে আমরা লিপিবদ্ধ করব। এখানে আমরা কি করব, বাকিতে যে সমস্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে, বিশেষ করে পারচেসের দিকে কোনগুলো হচ্ছে না, ক্রয় বইতে যে সমস্ত ক্রয়গুলো বাকিতে সংগঠিত হয়েছে, অর্থাৎ গুডস পারচেস অন ক্রেডিট, এই যে বাকিতে ক্রয়টা সংগঠিত হলো, এটা যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটা হচ্ছে পারচেসেস বুক। তাহলে এই যে পারচেসেস বুক হলো, তাহলে যে পণ্যটা আমি কিনেছি বা যতগুলো পণ্য কিনেছি তার মধ্যে হয়তো কোনোটা কোয়ালিটি ঠিক হয়নি, বা সেটার কোনো কালার হয়তো আমার পছন্দ হয়নি, কোনো কারণে হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলা হয়নি, এই কারণে হয়তো ফেরত দেওয়া হতে পারে। তাহলে এই যে কৃত পণ্য মানে যেটা আমি বাকিতে কিনেছিলাম তার ধরো কিছু অংশ আমি ফেরত দিলাম, তাহলে নিশ্চয়ই সেটা হয়ে যাবে পারচেস রিটার্ন। তাহলে সেই লেনদেনগুলোকে কোথায় লিপিবদ্ধ করা হবে? পারচেস রিটার্ন বুক, অর্থাৎ ক্রয় ফেরত বই। তোমাদের এখানে একটু বলে রাখি, পারচেস যখন আমরা করছি তখন নিশ্চয়ই পণ্যটা আমার কাছে আসছে, আবার যখন আমি পণ্যটা ফেরত দিলাম তাহলে আমার কাছ থেকে পণ্যটা চলে যাবে। সেই জন্য পারচেস রিটার্ন বুকের আর একটা নাম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড। আউটওয়ার্ড কেন?
কারণ আমার কাছ থেকে পণ্যটা অন্য আরেকজনের কাছে চলে যাচ্ছে। তাহলে আমার কাছ থেকে যেহেতু আউট হয়ে যাচ্ছে মানে চলে যাচ্ছে, তাই পারচেস রিটার্ন বুকের আরেকটা নাম তোমরা জেনে রাখো, রিটার্ন আউটওয়ার্ড বুক। নেক্সট কি আছে? সেলস বুক। তাহলে সেলস বুক কি রকম? অর্থাৎ যেখানে আমরা বাকিতে যে সমস্ত পণ্য বিক্রি করেছি সেগুলোকে এখানে লিপিবদ্ধ করব। তাহলে এখানেও ঠিক পারচেসেস বুকের মুখে মতো আমরা গুডস সোল্ড ফর ক্যাশ, অথবা ভাবতে পারো প্রপার্টি সোল্ড অর্থাৎ অ্যাসেট সোল্ড, এইগুলো কিন্তু আমরা এই বইতে লিপিবদ্ধ করব না। এখানে কোনটা লিপিবদ্ধ করব? যে সমস্ত গুডস বা পণ্যগুলো আমরা বাকিতে বিক্রি করেছি সেগুলোকে এই সেলস বইতে আনবো। তোমাদের হয়তো এর আগে আমি আলোচনা করে আছি, নিশ্চয়ই মনেও আছে, বা এখন হয়তো তোমাদের যদি মাথা থেকে একটু চলেও যায়, আমি আরেকটু রিমাইন্ডার দিয়ে দিই। হয়তো বারে বলছি অ্যাসেট, গুডস। তাহলে অ্যাসেট কি, গুডস কি? যিনি যে পণ্যটা নিয়ে ব্যবসা করছে তখন তার কাছে সেটা হচ্ছে গুডস, কিন্তু যদি দেখা যায় সেইটা সে দীর্ঘদিন ধরে নিজের ব্যবহারের জন্য, ব্যবসার ব্যবহারের জন্য কিনে থাকে, অর্থাৎ দীর্ঘস্থায়ী তার প্রভাব, তবে সেটাকে আমরা বলবো সম্পত্তি বা অ্যাসেট। যেমন ধরো যিনি ফার্নিচারের ব্যবসা করেন তার ক্ষেত্রে চেয়ার টেবিল তিনি যে তৈরি করেছেন সেটা নিশ্চয়ই বিক্রি করার জন্য, সব তো আর নিজে ব্যবহার করছেন না। তাহলে এই যে তার ক্ষেত্রে চেয়ার টেবিল তৈরি করার পরেই উনি বিক্রি করে দিচ্ছেন, তাই তার ক্ষেত্রে চেয়ার টেবিল ফার্নিচার হিসাবে গণ্য হচ্ছে না। তার ক্ষেত্রে কি হচ্ছে না, তার ক্ষেত্রে সেক্ষেত্রে এটা এগুলো হয়ে যাচ্ছে গুডস মানে পণ্য। কিন্তু যদি এমন হতো যে তিনি কোনো আলমারি তৈরি করেছেন সেটা নিজের ব্যবসার কাজে ব্যবহার করার জন্য, কিন্তু বিক্রি করার জন্য না, তখন তার ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে, আলমারিটা হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে অ্যাসেট। তাহলে যে সমস্ত পণ্যগুলো দৈনন্দিন ভিত্তিতে কেনা হবে, বিক্রি করা হবে, সেটা হচ্ছে গুডস বা পণ্য। আর যদি দীর্ঘস্থায়ী প্রভাব থাকে বা ফল থাকে, যেটা আমি নিজের ব্যবহারের জন্য, ব্যবসার ব্যবহারের কাজে আমরা কাজে লাগাবো, তাহলে সেটা হয়ে যাবে সম্পত্তি। তাহলে তোমাদের কি বললাম, সেলস বইতে বা পারচেস বইতে কি থাকবে? পণ্য অর্থাৎ গুডস যদি বাকিতে কিনি তাহলে পারচেসের বুকে লিখবো অর্থাৎ ক্রয় বই। সেলস বুকে কোনটা লিখবো? না যেখানে আমরা ধারে পণ্য বিক্রয় করেছি, অর্থাৎ গুডস সোল্ড ফর ক্যাশ। এই যে ধারে বিক্রয় করলাম, সে ধারে বিক্রয় করার ট্রানজেকশন গুলো আমরা সেলস বই বা বিক্রয় বইতে রেকর্ড করব। তাহলে এই যে পণ্যটা বিক্রয় করেছি, ঠিক কৃত পণ্যের মতো বা ক্রয় করা পণ্যের মতো হয়তো এমন হতে পারে যে তিনি হয়তো কিছু জিনিস আমাকে ফেরত দিল, নানা কারণে হতে পারে। তাহলে এই যে বিক্রয় করা পণ্যটা ফেরত আসলো, এটার জন্য যে বইতে লিপিবদ্ধ করা হবে ট্রানজেকশনটা, তাকে বলা হবে সেলস রিটার্ন বুক, অর্থাৎ বিক্রয় ফেরত বই। তাহলে বিক্রি করেছিলাম, সেটা আবার ফেরত এসছে, তার জন্য আমরা সেই পণ্যের ট্রানজেকশনটা আমরা এই বইতে বা সেলস রিটার্ন বুকে লিপিবদ্ধ করলাম। পারচেস রিটার্নের ক্ষেত্রে কি বলেছিলাম? যেহেতু পণ্যটা আমার কাছ থেকে চলে যাচ্ছে অর্থাৎ আউট হয়ে যাচ্ছে, সেই জন্য সেই বইটার আরেকটা নাম কি বলেছিলাম? পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড বুক। সেলস এর ক্ষেত্রে কি হয়েছিল? আমি তো বিক্রি করেছিলাম, এবার সে আমাকে পণ্যটা ফেরত দিল, তাহলে পণ্যটা কি হলো? এবার আমার কাছে আসছে, অর্থাৎ ইনওয়ার্ড। সেই জন্য সেলস রিটার্ন বুকের আরেকটা নাম তোমরা মনে রাখবে, রিটার্ন ইনওয়ার্ড বুক। আর কি হতে পারে? স্পেশাল জার্নালের ক্যাশ বুক, এটা তোমরা পরে জানবে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। নগদান বই, অর্থাৎ যেখানে নগদ ভিত্তিতে যে সমস্ত লেনদেন গুলো হবে সেগুলোকে আমরা সেখানে লিপিবদ্ধ করব। তাহলে এখানে পারচেস বুক, সেলস বুক, পার্সেল রিটার্ন বুক, এই বইগুলোতে আমরা কি বলেছিলাম? এখানে আমরা যে সমস্ত লেনদেন গুলো বাকিতে সংঘটিত হয়েছে শুধুমাত্র সেগুলোকেই লিপিবদ্ধ করব। তাহলে অটোমেটিক এটা বোঝা যাচ্ছে যে নগদ ভিত্তিতে যে সমস্ত লেনদেন গুলো হবে সেগুলো কোথায় চলে যাবে? ক্যাশ বুক বা নগদান বই। তাহলে এর আরেকটা যে ভাগ হয়েছে পেটি ক্যাশ বুক। তাহলে এটাও দেখো ক্যাশ বুক, কিন্তু এটা পেটি ক্যাশ বুক কেন? কারণ যখন দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠানে নগদের ভিত্তিতে লেনদেন অনেক হয়, কিন্তু টাকার পরিমাণ সব জায়গায় সমান নয়,
কিছু কিছু টাকার লেনদেন হচ্ছে যেগুলোতে খুব সামান্য টাকা পয়সা লেনদেন হচ্ছে, অর্থাৎ বলতে পারো খুব ভ্যালুটা হচ্ছে খুব সামান্য। আর কিছু কিছু লেনদেন হচ্ছে বহু বা অনেক টাকা। তাহলে এই যে ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমরা বলছি কি যেখানে খুব মাইনর, অর্থাৎ যেখানে ভ্যালুটা খুব সামান্য, এই ধরনের যে লেনদেনগুলো সংগঠিত হবে সেগুলোর জন্য একটা আলাদা বই করার দরকার, সেটা হচ্ছে পেটি ক্যাশ বুক, অর্থাৎ খুচরো নগদান বই। আর যখন খুচরো নগদান বইকে আমরা আলাদা করে লিপিবদ্ধ করব, তখন তার চেয়ে যে বেশি অ্যামাউন্টের লেনদেনগুলো নগদে হয়েছে সেইগুলোর জন্য একটা আলাদা বই লিপিবদ্ধ করা হলো, সেটা কি ক্যাশ বুক। এবার এসো বিল রিসিভেবল বুক আর বিলস পেবেল বুক। এখন বিল রিসিভেবল, বিলস পেবেল, এগুলো তোমাদের পরের ইউনিটে আমি অবশ্যই আলোচনা করব। তোমাদের একটা ইউনিট আছে, সেটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, বাণিজ্যিক হুন্ডি। তবে যেহেতু তোমাদের স্পেশাল জার্নাল বা স্পেশাল বা বলতে পারো সাবডিভিশন অফ জার্নালের যে ইউনিটটা রয়েছে বা আজকের যে আলোচ্য বিষয়বস্তু রয়েছে সেখানে কি ছিল, স্পেশাল পারপাসেস অফ বুক, সেখানকার সিলেবাসে তোমাদের কাউন্সিলের নিয়ম অনুযায়ী সেখানে মাত্র 4টে তোমাদের বই সম্পর্কে জানতে হবে। কি কি? পারচেস বুক, সেলস বুক, পারচেস রিটার্ন বুক, সেলস রিটার্ন বুক। এছাড়া তোমাদের আরেকটা রয়েছে সাবডিভিশন অফ জার্নালে, জার্নাল প্রপার। অর্থাৎ আপাতত তোমাদের ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক, বিল রিসিভেবল বুক, বিলস পেবেল বুক, এগুলো আপাতত তোমাদের এখানে আলোচনা করা হচ্ছে না। ভবিষ্যতে তোমাদের এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। আর এই সমস্ত লেনদেনগুলো ছাড়া আরো যদি কিছু লেনদেন থাকে তাহলে সেগুলোকে তো রেকর্ড করতে হবে কোনো না কোনো বইতে। সেগুলোর জন্য যেটা রয়েছে তাকে আমরা বলছি জার্নাল প্রপার, অর্থাৎ স্পেশাল জার্নাল আর জার্নাল প্রপার। তাহলে স্পেশাল জার্নালে যা লেখা হয়ে গেল, এরপরে যদি কিছু পড়ে থাকে সেই সমস্ত গুলোকে আমরা লিপিবদ্ধ করার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে জার্নাল প্রপার। আচ্ছা, এবার আসো অ্যাডভান্টেজেস অফ সাবডিভিশন অফ জার্নাল, অর্থাৎ আমি জার্নালের কেন উপবিভাগ করলাম। নিশ্চয়ই কিছু সুবিধা আছে। নিশ্চয়ই তোমরা মনে আছে আমি যখন ক্লাসে শুরু করেছিলাম তখন এটা বলেছিলাম যে জার্নালে যদি সমস্ত লেনদেন কোনো একজন হিসাব রক্ষককে লিপিবদ্ধ করতে হয়, সেটা সে ম্যানুয়ালি করুক বা ইলেকট্রনিক্যালি যেভাবেই করুক না কেন, তাকে তো একটা পরিশ্রম বা তাকে তো একটা সময় দিতে হবে। তাহলে তার যে কাজের চাপ সেইটাকে কমানোটাই হচ্ছে আমাদের সাবডিভিশন অফ জার্নালের প্রধান উদ্দেশ্য। তাহলে তার উপর বেস করে আমরা বলতে পারি যে এই সমস্ত যদি সুবিধাগুলো আমরা নিশ্চয়ই পেয়েছি, সেই জন্যেই বলতে পারি অ্যাডভান্টেজেস অফ সাবডিভিশন অফ জার্নাল। অর্থাৎ কি কি সুবিধা পেতে পারি? অ্যাডভান্টেজ ফর ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, ওই যে আমি বললাম প্রধান যে হিসাব রক্ষক তার কাজটাকে কিছুটা কমিয়ে দিয়ে আরো কয়েকজন অ্যাকাউন্টেন্টের মধ্যে সেই কাজটাকে আমরা ডিভিশন করে দিই, অর্থাৎ ভাগ করে দিই। তাহলে কি হবে, সেখানে একজন অ্যাকাউন্টেন্টের পক্ষে একটা কাজ করতে যতটা সময় সাধ্য বা যতটা সময় লাগতো, সেখানে যদি সেই কাজটাকে আমরা 5জন অ্যাকাউন্টেন্টের মধ্যে ভাগ করে দিই, তাহলে কাজটার কোয়ালিটি যেমন ভালো হবে, তেমনি কাজটা কিন্তু অতি কম সময়ের মধ্যে আমরা শেষও করতে পারবো। তাহলে এইটা হচ্ছে নিশ্চয়ই সাবডিভিশন অফ জার্নালের একটা বিশেষ অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা। ইজি লেজার পোস্টিং, তোমাদের লেজারটা আপাতত নেই, সেকেন্ড সেমিস্টারে আছে। তবুও তুমি জার্নাল যখন পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম কি, জার্নালকে তোমরা ভাবতে পারো এটা একটা রাফ খাতা, যেখানে তোমরা তারিখের ক্রম অনুযায়ী লেনদেনগুলোকে সংগঠিত হওয়ার সাথে সাথে লিপিবদ্ধ করেছো, তার ন্যারেশন করেছো। কিন্তু অ্যাট এ গ্লান্স এরকম 4-5টা জার্নালকে আমরা না দেখে নির্দিষ্ট একটা লেজারকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা খুব সহজেই বুঝে যেতে পারবো জার্নাল থেকে লেজারে পোস্টিংটা ঠিক হলো কিনা। তাহলে এই যে জার্নাল থেকে লেজারে তোলা বা লেজারকে ভাবতে পারো একটা ফাইনাল খাতা, যেখানে রাফ খাতা থেকে ফাইনাল খাতাতে তোলা, এই যে এন্ট্রি করছি অর্থাৎ পোস্টিং করছি, এই পোস্টিংটা যদি আমি একাধিক জার্নালের
বই থাকে, সেখান থেকে যদি আমি লিপিবদ্ধ করি, তাহলে কি হবে, আমার কাছে কাজটা কিন্তু খুব দ্রুত করা সম্ভব হবে এবং কাজের যে গুণ সেটাও কিন্তু বজায় রাখা সম্ভব হবে। তাহলে সাব ডিভিশনাল জার্নাল অর্থাৎ পারচেস ডে বুক থেকে আমরা পারচেসের জার্নাল গুলো লেজারে পোস্টিং করতে পারি। আমরা কি করতে পারি, সেলস রিটার্ন থেকে সেলস এন্ড বইতে আমরা লেজার পোস্টিং করতে পারি। কিন্তু যদি একটা জার্নাল হতো, তাহলে ভাবো সেই জার্নাল থেকে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হতো এর মধ্যে পারচেস কতগুলো রয়েছে, সেগুলোকে পারচেস যখন লেজার করবো সেই পারচেস অ্যাকাউন্টে আমরা পোস্টিং করতাম। তারপর তোমাকে ধরো সেলস, তাহলে অতগুলো ট্রানজেকশনের মধ্যে কোনগুলো কোনগুলো সেলস এর সাথে রিলেটেড সেগুলোকে খুঁজে বের করতে। কিন্তু যদি এরকম হতো সেলস এর জন্য আলাদা বই রয়েছে, পারচেসের জন্য আলাদা বই রয়েছে, তাহলে আমাদের এই যে খুঁজে বের করার যে কাজ, তার জন্য যে সময়টা নষ্ট হচ্ছিল সেটা আর হবে না। তাহলে আমরা খুব সহজেই পারচেস বুক থেকে পারচেসের এন্ট্রি গুলো পোস্টিং করলাম লেজারে, সেলস বুক থেকে আমরা সেলস এর এন্ট্রি গুলো সেলস অ্যাকাউন্টে পোস্টিং করে দিলাম। তাহলে খুব সহজেই কিন্তু আমরা পোস্টিংটা করতে পারছি, এটা একটা বিরাট সুবিধা। অ্যাডভান্টেজ ফর ইনফরমেশন কালেকশন, অর্থাৎ আমরা খুব সহজেই কিন্তু বিভিন্ন বই যদি আমরা মেনটেন করি, তাহলে খুব সহজেই সেখান থেকে তথ্যগুলো আমরা কিন্তু সংগ্রহ করতে পারবো। যদি একটা জার্নাল হতো, তাহলে ওই যে বললাম খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে কতগুলো পারচেস আছে, কতগুলো সেলস আছে, কতগুলো পারচেস রিটার্ন আছে। তা না করে আমরা কি করেছি, তার ট্রানজেকশন গুলোর নেচার ওয়াইজ আমরা আলাদা আলাদা বই করেছি। তাহলে খুব সহজেই আমরা কি করতে পারছি না, তথ্যগুলোকে কালেকশন করতে পারছি। ইজি হ্যান্ডেড, ভাবো একটা জার্নাল বইতে যদি সমস্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হয়, তাহলে তার ভলিউমটা কি হতে পারে, তার সাইজ বা আকারটা কিরকম হতে পারে। নিশ্চয়ই একজনের পক্ষে সেটাকে হয়তো এক জায়গাতে আর এক জায়গায় নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য হতো। সেখানে যদি আমরা ছোট ছোট আকারে কিছু বই করি, তাহলে বইগুলোর ভলিউম কমে যাচ্ছে, তার ওয়েট কমে যাচ্ছে, ইজিলি সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এটা একটা সুবিধা সাব ডিভিশন অফ জার্নালের। ডেলিগেশন অফ ওয়ার্ক, অর্থাৎ কাজটাকে আমরা কি করছি, একজনের কাজ আর কয়েকজনের মধ্যে আমরা ডিভিশন করে দিচ্ছি, অর্থাৎ ডেলিগেট করে দিচ্ছি। তাতে সুবিধাটা কি হচ্ছে, তোমার কাজ, আমার কাজ, আরেকজনের কাজ, এটা কিন্তু একটা জায়গায় এসে ট্যালি হয়ে যাচ্ছে। তাতে সুবিধাটা কি হচ্ছে, কাজটা যেমন ভালো হলো, কম সময়ের মধ্যে হলো, আবার কাজটা সঠিক হলো কিনা এটাও কিন্তু আমরা খুব সহজেই ট্যালি করে নিতে পারছি, অর্থাৎ পরীক্ষা করে নিতে পারছি। তাহলে এই যে সুবিধাগুলো, এই সুবিধাগুলো পেয়েছি বলেই আমাদের জার্নালের আজ উপবিভাগ করার প্রয়োজন হয়েছে, অর্থাৎ সাব ডিভিশন করার প্রয়োজন রয়েছে। এবার আমি এই যে ফার্স্টেই বলেছিলাম ক্রয় বই, কি বলেছিলাম সেখানে, যে যেখানে বাকিতে কোনো পণ্য কেনা হলে সেই ট্রানজেকশন গুলোকে আমরা কি করব, এই বইতে লিপিবদ্ধ করব, মানে রেকর্ড করব। তাহলে এবার একটু দেখে নেওয়া যাক পারচেস বুক অ্যাকচুয়ালি মানেটা কি, কি বলতে চাইছে। ক্রয় বই মানে কি না, এ পারচেস বুক, দেখো অলসো কল পারচেসেস জার্নাল, ওই যে আমি বলেছিলাম ক্রয় বইয়ের আরো অনেক নাম থাকতে পারে। কি নাম রয়েছে, অলসো কল পারচেসেস জার্নাল, পারচেস ডে বুক, ইনওয়ার্ড ইনভয়েস বুক। ইনওয়ার্ড কেন, পণ্যটা আমার কাছে এসছে, যেহেতু আমার কাছে এসছে তাই ইনওয়ার্ড বুক। ইনভয়েস কি, চালান, এটা আমি পরে আলোচনা করছি। তাহলে পারচেস বুকেরই কিন্তু একাধিক নাম রয়েছে। কি বলছে, ইস এ স্পেশাল জার্নাল, অর্থাৎ বিশেষ একটা জাবেদা, ইউজড ইন অ্যাকাউন্টিং টু রেকর্ড অনলি ক্রেডিট পারচেস অফ গুডস মেড বাই এ বিজনেস, অর্থাৎ যে সমস্ত পণ্যগুলোকে আমাদের কি করা হয়েছে, অনলি ক্রেডিট পারচেস, অর্থাৎ বাকিতে কেনা হয়েছে, শুধুমাত্র সেই লেনদেনগুলোকেই যে স্পেশাল জার্নালে লিপিবদ্ধ করা হবে, তাকেই আমরা কি বলছি, পারচেস বুক বা পারচেস ডে বুক বা ইনওয়ার্ড ইনভয়েস বুক। এবার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এই ক্রয়ের বইয়ে, দেখো কি বলছেন, when goods are purchased on credit, this book is written down,
অর্থাৎ যেখানে বাকিতে পণ্য কেনা হবে শুধুমাত্র সেই লেনদেনগুলোই এই পারচেজ বইতে আমরা রেকর্ড করব বা লিপিবদ্ধ করব। Transactions are recorded in this book based on supporting documents মানে ইনভয়েস। তাহলে ইনভয়েস মানেটা কি না, প্রপার একটা ডকুমেন্ট যার উপর বেস করে আমরা এই লেনদেনটাকে বইতে লিপিবদ্ধ করব। এখন প্রশ্ন হচ্ছে আমরা এত ইনভয়েসের উপর ফোকাসটা দিচ্ছি কেন? কারণ দেখো, যখন আমি বইটার কথা আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম, অন ক্রেডিট অর্থাৎ বাকিতে কেনা লেনদেন গুলোকেই এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। তার মানে তুমি কিন্তু যার কাছ থেকে কিনেছিলে তাকে কিন্তু এখনো টাকাটা দাওনি। তাহলে তোমার তো একটা ডকুমেন্ট লাগবে বা তার কাছেও তো একটা ডকুমেন্ট থাকতে হবে যে তুমি তার কাছ থেকে এত টাকার পণ্য কিনেছিলে কিন্তু পেমেন্টটা এখনো দাওনি, পেমেন্টটা তাহলে তোমাকে দিতে হবে। তাহলে এই যে ডকুমেন্ট যার উপর বেস করে আমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারবো যে এই ডেটে এত টাকা মূল্যের একটা পণ্য কেনা হয়েছিল। যদি এটা নগদে হতো হয়তো ইনভয়েসের এত ইম্পর্টেন্স থাকতো না, কারণ পণ্যটা কিনেছো সাথে সাথে পেমেন্ট করে দিয়েছো। কিন্তু এখানে দেখো একটা ভবিষ্যৎকাল যুক্ত রয়েছে। পণ্যটা আজ কিনলে হয়তো টাকাটা তুমি 2 মাস পরে দেবে, 1 মাস পরে দেবে। তাহলে 1 মাস পরে যদি এই লেনদেনটার বা ট্রানজেকশন চ্যালেঞ্জ হয়, তাহলে তোমার হাতে ডকুমেন্টটা রয়েছে যার ভিত্তিতে তুমি বলতে পারবে যে এই ডেটে আমি এত টাকা মূল্যেরই পণ্য কিনেছিলাম। সে যার কাছ থেকে কিনেছিলে সে হয়তো বেশি টাকা বলছে বা অন্য ডেট বলছে, তুমি কিন্তু এই এভিডেন্স অর্থাৎ তোমার যে সাপোর্টিং ডকুমেন্টস বা ইনভয়েস তাকে রেখেই তুমি কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারবে যে না, পার্টিকুলার এই ডেটে আমি এই মানের পণ্য কিনেছিলাম, এতটা কোয়ান্টিটি কিনেছিলাম, তার ভ্যালু ছিল এই। এটাই হচ্ছে একটা ইনভয়েসের বা চালানের গুরুত্ব। আর কি, পারচেজ অফ গুডস অর ফিক্সড অ্যাসেট ইন ক্যাশ আর নট রেকর্ডেড ইন দিস বুক। তাহলে কি ছিল, গুডস অর ফিক্সড অ্যাসেট ইন ক্যাশ। তাহলে যদি কোনো পণ্য এবার নগদে কেনা হয় তাহলে কিন্তু এই বইতে আমরা লিখতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র বাকিতে করা লেনদেন অর্থাৎ গুডস পারচেসড অন ক্রেডিট, বাকিতে কেনা পণ্যগুলোকেই শুধুমাত্র লিপিবদ্ধ করব। তাহলে যদি নগদে কোনো পণ্য কেনা হয় বা ফিক্সড অ্যাসেট অর্থাৎ স্থায়ী সম্পত্তি কেনা হয় সেগুলোকে কিন্তু আমরা কখনোই এই বইতে লিপিবদ্ধ করব না। আর কি বলছে, ইফ প্রপার্টি ইজ পারচেসড অন ক্রেডিট অর্থাৎ কোনো সম্পত্তি বাকিতে কেনা হয়েছে, ইট ইজ নট রেকর্ডেড ইন দিস বুক। তাহলে কোথায় লিপিবদ্ধ করব, হুইচ ইজ রেকর্ডেড ইন দ্য অ্যাকচুয়াল লেজার। অর্থাৎ আমরা সম্পত্তি কিনেছি, বাকিতেও কিনেছি, তবুও কিন্তু আমরা এই পারচেস ডে বুক বা পারচেস বুকে লিপিবদ্ধ করতে পারবো না। তাহলে সেই সম্পত্তিটা কেনার যে অরিজিনাল জার্নাল রয়েছে মানে প্রকৃত যে বই, অরিজিনাল বুকস অফ জার্নাল, সেখানেই কিন্তু আমরা লিপিবদ্ধ করব। সেই জন্য এটা পোস্টিংটা কোথায় হবে, রেকর্ডেড ইন দ্য অ্যাকচুয়াল লেজার। অর্থাৎ যেখানে আমরা পোস্টিংটা করেছি জার্নাল থেকে আমরা সেখানেই তুলে নেব, পারচেস বুকের মধ্যে কিন্তু আর সেই ধরনের কোনো ট্রানজেকশন লিপিবদ্ধ করব না। এবার এই যে আমি বলছি পারচেস বইতে আমরা লিপিবদ্ধ করব, এখন পারচেস বইয়ে তাহলে তো একটা নিশ্চয়ই প্রোফর্মা রয়েছে বা একটা বলতে পারো ছক বা একটা চার্ট রয়েছে। জার্নাল যখন তোমাদের নিয়ে আমি আলোচনা করেছিলাম তখন নিশ্চয়ই জার্নালের ছক দেখিয়েছিলাম যে সেখানে কিভাবে রেকর্ড করতে হয়। ঠিক সেই রকমই এই পারচেস বুক বা পারচেস ডে বুকেরও কিন্তু লিপিবদ্ধ করার নির্দিষ্ট প্রোফর্মা বা ছক রয়েছে। দেখে নিই আমরা ছকটা কি ধরনের। কি থাকছে প্রথমে, ডেট, অর্থাৎ এখানে আমরা কি করব, তারিখটা লিখব, কবে লেনদেনটা হয়েছে সেই একটা পার্টিকুলার ডেট থাকবে নিশ্চয়ই, সেই ডেটটা আমরা এখানে লিপিবদ্ধ করব। কি রকম, ধরো ডেট এরকম ভাবে থাকতে পারে যে যে ট্রানজেকশনটা হয়েছিল সেটা ধরো 2026-এর জানুয়ারি মাসে ধরো 2 তারিখে। তাহলে আমরা লেখার সময় এখানে লিখবো 2026
জানুয়ারি 2 তারিখ। এবার কি কিনেছিলে, কার কাছ থেকে কিনেছিলে, তার তো একটা ডেসক্রিপশন লাগবে। কারণ যার উপর বেস করে তুমি বলতে পারবে যে আমি এই তারিখে এই কোয়ান্টিটি জিনিস তার কাছ থেকে কিনেছিলাম, তা তার একটা নাম থাকবে। ধরো আমরা গুডস পারচেজ ফ্রম রায় অ্যান্ড ব্রাদার্স অন ক্রেডিট, তাহলে রায় ব্রাদার্স এর কাছ থেকে আমরা বাকিতে কিনেছিলাম, তাহলে এখানে সেই কোম্পানিটার নাম লিখতে হবে। সেটা কোথায় লিখবো, পার্টিকুলার্স এর ঘরে। তাহলে আমরা এখানে লিখে দেব রায় অ্যান্ড ব্রাদার্স। কি কিনেছিলে, ধরো তুমি 5টা ফ্যান কিনেছিলে, বা ভাবতে পারো আমি 5টা ধরো চায়ের প্যাকেট কিনেছিলাম। সেই রকম ভাবে যদি হয় তাহলে আমরা, বা 5 কেজি চা কিনেছিলাম, তাহলে 5 মানে 5 কেজি অফ টি। কত দিয়ে কিনেছিলাম সেটাও নিশ্চয়ই বলা থাকবে। ধরো বলা আছে রুপিস, ধরো 100 টাকা করেই বলা আছে পার কেজি। তাহলে তার নিশ্চয়ই একটা ইনভয়েস থাকবে যে আমি যে বাকিতে কিনেছিলাম, আমাকে নিশ্চয়ই একটা ডকুমেন্ট দেওয়া হয়েছিল, সেই ডকুমেন্টের একটা নাম্বার থাকবে। ধরো সেই নাম্বারটা এইরকম বলা আছে, তাহলে ইনভয়েসের জায়গায় আমরা সেই নাম্বারটা লিখে দেব। যদি না থাকে লিখবো না। এলএফ অর্থাৎ লেজার ফলিও, যখন এখান থেকে আমরা লেজারে পোস্টিং করব, সেই লেজারের পেজ নাম্বারটা কত সেই পেজ নাম্বারটা লিখবো। ধরো লেজারের আমি সেই জার্নাল থেকে যখন আমরা পোস্টিং করেছিলাম, ধরো লেজারের সেই পেজটা ছিল সাপোজ ধরো পেজ নাম্বার 15, তাহলে এখানে 15 লিখবো। ডিটেলস অর্থাৎ এই যে পণ্যটা কেনা হয়েছে, অর্থাৎ 5 কেজি চা কেনা হয়েছে, প্রতি কেজির দাম 100 টাকা, তাহলে আমাদের টোটাল কত হচ্ছে, এখানে মাল্টিপ্লাই করলে 5,000 অর্থাৎ 5,000। এখানে দেখো অন্য কোনো ডিসকাউন্ট বলে দেওয়া নেই। সাধারণত বলা থাকে যে তুমি যখন কিনেছো বা তুমি যখন বিক্রি করেছো তখন তুমি ট্রেড ডিসকাউন্ট পেয়েছো, ব্যবসায়িক বার্তা, বা তুমি হয়তো যখন বিক্রি করেছো তখন ট্রেড ডিসকাউন্ট তাকে দিয়েছো, তাহলে সেইগুলো থাকলে আমরা লেস করব, সেই জন্য ডিটেলস এর ঘরটা রাখা হয়েছে। অর্থাৎ অ্যাড লেস যা হবে আমরা করবো ডিটেলস এর ঘরে। তারপর তার যে ফাইনাল রূপ সেইটাকেই আমরা নিয়ে যাব অ্যামাউন্টের ঘরে। এখানে যেহেতু একটাই অ্যামাউন্ট, সেই জন্য আলাদা করে আর কিছু করার দরকার নেই, সেটাই চলে যাবে অ্যামাউন্টের ঘরে। তাহলে এইটাই হচ্ছে পারচেজ ডে বুকের রেকর্ড করার প্রসেস। এরপরে যখন আমরা বিভিন্ন ট্রানজেকশন আসবে বা প্রবলেম আসবে, সেইগুলো আমরা কি করে রেকর্ড করতে হয় আরো ডিটেলসে জানবো। তবে তোমাদের বলে দিই, যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টার, এমসিকিউ নিশ্চয়ই বুঝতে পারছো, মাল্টিপল চয়েস কোশ্চেন, হয়তো এই ধরনের ছক কেটে অঙ্ক করার তোমাদের জায়গা নেই, সুযোগ নেই, কিন্তু ক্যালকুলেশনের ওপর বেস করে তোমাদের কিন্তু এমসিকিউ হতেই পারে। ফিল অন দ্য ব্ল্যাঙ্কস, বা ভাবতে পারো রিজনিং অ্যাসারশন, বা আদার্স যে কেস স্টাডি, এই ধরনের তোমাদের কিন্তু অঙ্ক এখান থেকে আসতে পারে। কিন্তু হয়তো ছক তোমাদের করতে হলো না বা প্রোফর্মা আকারে লিখতে হলো না, কিন্তু যেহেতু তোমরা এই সময় শিখছো বা ইন ফিউচারে তোমাদের এর উপর বেস করেই এগোতে হবে, তাই তোমাদের শেখার জন্য আমি তোমাদের পারচেজ ডে বুকে কি করে রেকর্ড করতে হয় ট্রানজেকশন গুলো, সেই জন্য আমি এখানে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে কোন একটা প্রবলেম যেখানে আমাদের একাধিক ট্রানজেকশন রয়েছে, সেগুলোকে কি করে পারচেজ বুকে বা পারচেজ ডে বুকে লিপিবদ্ধ করতে হবে, সেটাই আমরা এবার জানবো। যেমন একটা প্রবলেম এখানে আমি রেখেছি তোমাদের সামনে, একটু দেখে নাও, তারপর এটাকে কি করে অঙ্কে বা পারচেজ ডে বুকে রেকর্ড করতে হবে আমি সেটা তোমাদের দেখাবো। ফার্স্টে দেখো কি বলছে,
record the following transactions in a purchase day book of Messrs. Rai Brothers. তাহলে কারোর একজন বইতে তার নাম বলে দিয়েছে, সেখানে সে পারচেজ ডে বুক তৈরি করেছে। সেই পারচেজ ডে বুকের মধ্যে আমাদের এই যে ট্রানজেকশন গুলো হয়েছে, অর্থাৎ 2025 সালের যে জানুয়ারি মাসের ডেট ওয়াইজ যে বিভিন্ন লেনদেন গুলো বলে দেওয়া আছে, সেগুলোকে আমাদের ওই পারচেজ ডে বুকে বা পারচেজেস বুকে আমাদের রেকর্ড করতে হবে। ফার্স্ট অঙ্কটা একটু দেখে নিই বা প্রবলেমটা একটু দেখে নিই কি বলছে। জানুয়ারি 4 তারিখে পারচেজ ফ্রম মেসার্স ঢাকা টি হাউস, অর্থাৎ কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যেখান থেকে 30 চেস্ট অফ টি অ্যাট দ্য রেট অফ 1000 টাকা পারচেজ, অর্থাৎ 30টা চায়ের বাক্স কিনেছো, প্রতিটা চেস্টের দাম ছিল 1000 করে, সে ট্রেড ডিসকাউন্ট পেয়েছে, লেস ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য রেট অফ 10%। তো ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই কিভাবে করছি, তারপর আমরা অঙ্কে পোস্টিংটা করবো। আমি প্রথমটাই যদি ভাবি যে কি করে তাহলে আমি অ্যামাউন্টটা বের করছি, একটু দেখে নিই। ধরো এই অঙ্কটাই যদি হতো, অর্থাৎ ট্রানজেকশন নাম জানুয়ারি 4 যেটা হয়েছিল, 30 চেস্ট, পার চেস্টের দাম কত 1000, তাহলে অ্যাকচুয়াল প্রাইস কত হচ্ছে অর্থাৎ 30,000। কিন্তু দেখো এখানে বলা আছে লেস ট্রেড ডিসকাউন্ট, অর্থাৎ তুমি যখন কিনেছো তখন একটা ব্যবসায়িক বার্তা বা ছাড় পেয়েছো। কত টাকা ছাড় পেয়েছো? অ্যাট দ্য রেট অফ 10%। তাহলে এই যে 30,000 তার 10% করতে হবে, কত টাকা হবে নিশ্চয়ই তোমরা জানো, কারণ এটা তোমাদের মাথায় রাখবে। তোমরা ফার্স্ট সেমিস্টারে যখন আসছো, তোমরা মাথায় এটা সবসময় মনে রাখবে, তোমাদের কিন্তু ক্যালকুলেটর ইউজ করা নেই, তাহলে তোমাদের ম্যানুয়ালি সবকিছু করতে হবে। ফলে প্রথম থেকেই তোমরা এই ক্যালকুলেশন করাটা মুখে করার বা হাতে করারই চেষ্টা করবে, তবেই প্র্যাকটিসটা হবে। তাহলে 30,000 এর 10%, তাহলে কত হচ্ছে 3000। তাহলে আলটিমেটলি আমাদের কত টাকায় যে জিনিসটা কিনেছি 27,000। এইটাকেই আমরা যে পারচেজ ডে বুকের প্রফর্মা ছিল সেখানে আমাদের করতে হবে। ঠিক এইরকম ভাবে আরো যে সমস্ত লেনদেন গুলো রয়েছে বা ট্রানজেকশন গুলো রয়েছে, আমরা সেগুলো লিপিবদ্ধ করব। তাহলে জানুয়ারি 4 ট্রানজেকশনটার একটা অ্যামাউন্ট আমরা পেয়েছি বা ভ্যালুটা পেয়েছি যে কতটুকু লিপিবদ্ধ করছি। জানুয়ারি 7 দেখো পারচেজ ফ্রম ক্যালকাটা কফি সেন্টার 10 কেজি অফ কফি অ্যাট দ্য রেট অফ 3000 পার কেজি, অর্থাৎ আগে ছিল চা, এবার কিনছি কি কফি। এটারও বলা আছে লেস ট্রেড ডিসকাউন্ট অ্যাট দ্য রেট অফ 5%, অর্থাৎ এক্ষেত্রেও আমাদের 3000 টাকার 10 কেজি কিনেছি, প্রতি কেজির দাম ছিল 3000, ঠিক একইভাবেই করব, তার উপরে 5% ট্রেড ডিসকাউন্ট করব। এখানে একটু বলে রাখি যে ডে বুকে যখন আমরা করব, এটার টেকনিক্যালি একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আমরা ট্রেড ডিসকাউন্ট অলওয়েজ লেস করব, আর বাকি যা এক্সপেন্সেস থাকবে, এক্সপেন্সেস বলতে ধরো ফ্রেট, ধরো প্যাকিং বা আদার্স কোনো এক্সপেন্সেস, জিএসটি, যাই থাকুক না কেন, আমরা ট্রেড ডিসকাউন্টটাই শুধুমাত্র লেস করব, বাকি সমস্ত কিছু আমরা প্লাস করব। এটা মাথায় রাখবে যে লিস্ট প্রাইস বা অরিজিনাল যে প্রাইসটা থাকছে তার থেকে আমাদের ট্রেড ডিসকাউন্ট লেস হবে, আর বাকি যা থাকবে এক্সপেন্সেস, জিএসটি, সব আমরা প্লাস করব। আর জিএসটি কার উপরে হবে? সবসময় মনে রাখবে জিএসটি হবে ট্রেড ডিসকাউন্ট লেস করার পরে যে অ্যামাউন্টটা থাকবে তার উপরে। ধরো এই অঙ্কটাতেই যদি বলা থাকতো 5% সিজিএসটি, 5% এসজিএসটি, কার উপরে করতাম? 27,000 এর উপরে, কখনোই কিন্তু 30,000 এর উপর নয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, কেন এমসিকিউতে যখন এই ধরনের প্রবলেম আসবে, হয়তো দুটোরই অ্যান্সার রয়েছে, 30,000 এর উপরে জিএসটি ক্যালকুলেশন করে এমন বলা আছে, আবার অপশনে 27,000 এর উপরে ক্যালকুলেশন করে অপশন বলা আছে। ফলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু সঠিক পদ্ধতিটা জেনেই ক্যালকুলেশনটা করে তার এমসিকিউর উত্তরটা অ্যান্সারটা করতে হবে। নেক্সট 12 থেকে কি বলছে?
পারচেজ ফ্রম দিল্লি ফার্নিচার হাউস টু আলমিরা, প্রত্যেকটা দাম কত? 4,500 ইচ, লেস টেস ডিসকাউন্ট। আচ্ছা, এখানে দেখো কিনেছে কি? আলমিরা, মানে এটা একটা ফার্নিচার। আমি কি বলেছিলাম? পারচেজ বুক, সেলস বুক, অর্থাৎ স্পেশাল জার্নালের ক্ষেত্রে পণ্য বা গুডস যদি কেনা হয় বাকিতে, সেইগুলোকে লিপিবদ্ধ করা হবে। তাহলে এখানে কিনেছি কি? ফার্নিচার, নিশ্চয়ই তার ক্ষেত্রে এটা অ্যাসেট। সেই জন্য এই ট্রানজেকশনটা কিন্তু কখনোই আমরা পারচেজ ডে বুকে আনবো না। তাহলে এটা খেয়াল থাকে জানো। তাহলে 12 নম্বরের যে ট্রানজেকশনটা, এইটাকে পাশে আমি ক্রস দিয়ে রাখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। কেন? কারণ এখানে আমরা আলমারি কিনেছি, অর্থাৎ ফার্নিচার কিনেছি। যেহেতু ফার্নিচার কিনেছে, তাই অ্যাসেট হচ্ছে বলে এটা আসছে না। নাম্বার 15-এ কি বলছে? পারচেজ ফ্রম দার্জিলিং স্টোরস 10 চেস্ট অফ টি at the rate of 33,500 পারচেজ লেস ট্রেড ডিসকাউন্ট, প্যাকিং চার্জ, অর্থাৎ এক্সট্রা একটা চার্জ এখানে বলা আছে। আমি কি বলেছিলাম? ট্রেড ডিসকাউন্ট লেস করব, বাকি যা এক্সপেন্সেস থাকবে আমরা প্লাস করব। তাহলে এটা যখন করবো খেয়াল রাখবো যে প্যাকিং চার্জ একটা এক্সট্রা রয়েছে, সেটা কিন্তু প্লাস করতে হবে। আর 31-এ কি বলছে? পারচেজ ফ্রম নীলগিরি হাউস 20 চেস্ট অফ কফি 6,000 পারচেজ ইন ক্যাশ। এখানে আবার দেখো বলা আছে এই ট্রানজেকশনটা কিসে হয়েছিল? নগদে হয়েছিল। অর্থাৎ আমরা যে কফিটা কিনেছিলাম, আগেরটা ছিল দেখো নাম্বার 7-এ, সেখানে ছিল অন ক্রেডিট, অর্থাৎ এখানে ইন ক্যাশ কিন্তু কোথাও বলে দেওয়া নেই। এখানে দেখো বলা আছে ইন ক্যাশ। আমি কি বলেছিলাম? পারচেজ বুক, সেলস বুক, অর্থাৎ স্পেশাল জার্নালে নগদে যদি কোনো পণ্য কেনা হয়, কোনো প্রপার্টি বা সম্পত্তি কেনা হয়, সেগুলো কিন্তু অরিজিনাল বইতে আসবে, কখনই ডে বগি আসবে না। তাহলে এটার পাশেও আমি বোঝার সুবিধার জন্য ক্রস করে রাখলাম। তাহলে এই যে 5টা আমাদের ট্রানজেকশন রয়েছে, তার মধ্যে 2টো ট্রানজেকশন আমাদের এই বইতে লিপিবদ্ধ করব না। তার মধ্যে 12 তারিখে করছি না, কারণ এটা হচ্ছে সম্পত্তি বা অ্যাসেট কেনা হয়েছে বলে আসলো না। 31 তারিখে আমরা নগদে কেনা হয়েছে, যেহেতু ট্রানজেকশনটা ইন ক্যাশ, অর্থাৎ নগদে সংগঠিত হলো। আর আমাদের পারচেজ বইটা হচ্ছে বাকি, অর্থাৎ এখানে সমস্ত ক্রেডিট ট্রানজেকশন গুলো লিপিবদ্ধ করা হয়। তাই এই দুটো লেনদেনকে আমরা কিন্তু এই বইতে রেকর্ড করব না। তাহলে বাকি যে 3টে থাকলো, সেগুলোকে আমরা কি করে পারচেজ ডে বইতে রেকর্ড করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে ওখানে একটা নাম ছিল, নামটা কি ছিল একটু মনে করার চেষ্টা করি। মেসার্স রায় অ্যান্ড ব্রাদার্স। তাহলে এইটাকে আমাদের ওখানে লিখতে হবে। তাহলে in the books of the রায় ব্রাদার্স ছিল জানুয়ারি 4। তাহলে ইন দা বুকস অফ মেসার্স রায় ব্রাদার্স কি বই ছিল? পারচেজ ডে বুক বা পারচেজ বুক। আচ্ছা, এবার আমরা ডেট দেখতে হবে।
ছিল, যে প্রবলেমটা দেখতে হবে তাহলে একটু আমাদের। আচ্ছা, এবার তোমাদের যে প্রবলেমগুলো কথা বলছিলাম, অর্থাৎ এখানে একটা প্রবলেম, সেগুলো আমি ডেট ওয়াইজ আলোচনা করে দিয়েছি। এখন এই ট্রানজেকশন গুলোকে কি করে পারচেস ডে বুকের প্রফর্মায় লিপিবদ্ধ করতে হয় সেটা তোমাদের আমি দেখাবো। তার আগে বলে দিই, যেহেতু এটা স্লাইডটা চেঞ্জ হয়ে যাবে, তোমরা এই যে প্রবলেম স্লাইডটা দেখে তোমরা একটা খাতাতে আগে অঙ্কটা লিখে নাও। তার উপরে বেস করে আমি পরে স্লাইডে দেখাচ্ছি কি করে এটাকে পারচেস ডে বুকে রেকর্ড করা হচ্ছে। তাহলে ফার্স্টে এখানে কোন বইতে লিপিবদ্ধ করছি সেই নামটা লিখতে হবে, তোমাদের দেওয়া আছে ইন দা বুকস অফ রায় ব্রাদার্স। বইয়ের নাম কি ছিল বইটার? পারচেস পারচেস ডে বুক বা পারচেস বুক। এবার ডেট ছিল 2025 জানুয়ারির 4 তারিখ। কি কিনেছিলাম বা কার কাছ থেকে কিনেছিলাম? নিশ্চয়ই একটা নাম বলা ছিল, ঢাকা টি হাউস। তোমরা একটু দেখে নাও যে অঙ্কটা তোমরা লিখেছো সেখানে কি কিনেছিলাম। এখানে 30 চেস্ট অফ টি কিনেছিলাম, অর্থাৎ চায়ের বাক্স কিনেছিলাম কটা? 30 চেস্ট অফ টি। প্রতিটার দাম কত ছিল? অ্যাট দ্য রেট অফ, তোমাদের দাম ছিল 1000 টাকা পার চেস্ট। তাহলে কত হচ্ছে? একটা চেস্টের দাম হচ্ছে 1000, এরকম কতগুলো কেনা হয়েছে? 30। তাহলে এখানে কোনো ইনভয়েস নাম্বার দেওয়া নেই, ফলে ইনভয়েসের নাম্বার জায়গায় খালি থাকবে। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 30,000। আচ্ছা, এটার মধ্যে নিশ্চয়ই ডিসকাউন্ট লেস দিয়েছিল, দেখবে তোমাদের প্রবলেমে দেওয়া আছে। তাহলে এখানে আমরা করে দেব লেস ট্রেড ডিসকাউন্ট। কত পার্সেন্ট ছিল? অ্যাট দ্য রেট অফ 10%। তাহলে এই যে 30,000 তার 10% মানে 3,000, এটা লেস বলা আছে। তাহলে আলটিমেটলি ফাইনাল রেজাল্ট কত দাঁড়ালো? 27,000। তাহলে এইটা আমরা কার কাছ থেকে কিনেছিলাম? ঢাকা টি হাউসের কাছ থেকে। তাহলে এইটুকু আমরা দাগ দিয়ে নিলাম। এরপর আমাদের কবে কিনেছিলাম স্লাইডে দেখে নাও, তোমাদের অঙ্কে লেখা আছে 7 তারিখে। কি কিনেছিলাম বা কার কাছ থেকে কিনেছিলাম একটা নাম দেওয়া আছে সেখানে, দেখো দেওয়া আছে ক্যালকাটা কফি সেন্টার।
কি কিনেছিলাম? দেখো 10 কেজি কফি কিনেছিলাম। প্রতি কেজির দাম কত ছিল? না, তোমরা 10 কেজি কিনেছিলে 300 কত দিয়ে কিনেছিলে তোমরা? 3000 পার কেজি। অর্থাৎ 10 কেজি কফি কিনেছিলাম, প্রতি কেজির দাম কত করে ছিল? আমাদের ছিল 3000 টাকা করে। তাহলে টোটাল কত হচ্ছে? 30,000। এর উপরে নিশ্চয়ই ট্রেড ডিসকাউন্ট আছে, বা সবসময় যে থাকবে নাও হতে পারে। সেক্ষেত্রে তোমাদের যদি ট্রেড ডিসকাউন্ট আছে অঙ্কে, লেস ট্রেড ডিসকাউন্ট কত আছে? 5%। তাহলে 30,000 টাকার 5% কত হবে? 1,500 টাকা। তাহলে তোমাদের এখানে কত হচ্ছে? 28,500। আর একটা তোমাদের কি ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে, পরেরটা ফার্নিচার কিনেছিলাম। যেহেতু ফার্নিচার কিনেছিলাম, আলমারি কিনেছিলাম সম্পত্তি, সেই জন্য ওটা এখানে আনা হয়নি। তারপরেরটা কি ছিল? 15 কার কাছ থেকে কিনেছিলে? দার্জিলিং স্টোর্স। কি কিনেছিলে? 10 চেস্ট অফ টি। প্রতি কেজির দাম কত ছিল? প্রতি কেজির দাম ছিল 3,500 পার চেস্ট। তাহলে কত হচ্ছে? 35,000। এর উপরে ডিসকাউন্ট রয়েছে কত পার্সেন্ট? এট দ্য রেট অফ কত পার্সেন্ট ছিল? 10%। তাহলে কত হবে? 3,500 লেস করলে কত হচ্ছে? 31,500। আচ্ছা, এর সাথে তোমাদের একটা আদার্স এক্সপেন্সেস ছিল, আমি বলেছিলাম যদি কোনো এক্সপেন্সেস থাকে সেটা আমরা এখানে অ্যাড করব। অর্থাৎ অ্যাড এক্সপেন্সেস ছিল প্যাকিং। তাহলে তোমরাও লিখবে প্যাকিং চার্জ বা প্যাকিং এক্সপেন্সেস। কত টাকা ছিল? 500। তাহলে টোটাল কত হলো? 32,000। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। তাহলে আমাদের টোটাল কত হচ্ছে? $87,500। আচ্ছা, যেহেতু এটা পারচেস ডেবুক, পারচেস অ্যাকাউন্টটা কি অ্যাকাউন্ট তোমরা নিশ্চয়ই এর আগে যখন জার্নাল করেছি তখন বলেছিলাম পারচেস কি হয়? ডেবিট হয়। তাহলে কি হবে এখানে? এটা জানুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মাসে এটা হবে 31 তারিখে
তোমরা এখানে লিখে দিতে পারো পারচেস অ্যাকাউন্ট, এটা কি হচ্ছে ডিআর মানে ডেবিট। অর্থাৎ পারচেস অ্যাকাউন্টে আলটিমেটলি তাহলে আমাদের কত আসলো 87,500। অর্থাৎ আমরা যদি পারচেস ডি বুকটাকে ফলো করি তাহলে এটা দেখবো যে রায় ব্রাদার্স এর যে 5খানা তোমাদের ট্রানজেকশন ছিল তার মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে দুটো ট্রানজেকশন আমি আনিনি। তার মধ্যে একটা ছিল ফার্নিচার অর্থাৎ অ্যাসেট কেনা, এবং আরেকটা ট্রানজেকশন আমি আনলাম না, সেটা কি ছিল নগদে কেনা অর্থাৎ ফর ক্যাশ, অর্থাৎ কফি কিনেছিলাম ফর ক্যাশে, সেই জন্য কিন্তু আমরা আনিনি। তাহলে এখানে শুধুমাত্র যে ট্রানজেকশন গুলো বাকিতে হয়েছে অর্থাৎ এখানে গুডস কিনেছি অন ক্রেডিট সেই ট্রানজেকশন গুলোই আনলাম। যেমন 4 তারিখে 30 চেস্ট অফ টি কিনেছি সেই জন্য এনেছি। আর রুলসটা কি বলেছিলাম এখানে ট্রেড ডিসকাউন্ট লেস হবে, বাকি যা থাকবে সে জিএসটি থাকুক এক্সপেন্সেস থাকুক আমরা অ্যাড করব, সেই জন্য দেখো লেস ট্রেড ডিসকাউন্ট করেছি। আর নাম্বার 15-এ অর্থাৎ 15 জানুয়ারিতে যখন হয়েছে তখন কি ছিল একটা এক্সট্রা এক্সপেন্সেস ছিল যেটা হচ্ছে প্যাকিং এক্সপেন্সেস। সেই প্যাকিং এক্সপেন্সেসটাকে আমি প্লাস করে আলটিমেটলি এই যে তিনটে টোটাল করে যেটা হচ্ছে 87,500, এইটা যেহেতু এটা পারচেস ডে বুক মানে পারচেস অ্যাকাউন্ট, আর পারচেস তোমরা জানো অলওয়েজ ডেবিট, সেই জন্য আমরা লাস্ট এই যে জানুয়ারি মাস তার যে 31 মার্চে এই 31 জানুয়ারিতে গিয়ে আমরা পারচেস অ্যাকাউন্ট ডিআর বলে আমরা এই 87,500 লিখলাম। এই হচ্ছে তোমাদের পারচেস ডে বুকের নর্মাল। কিন্তু এরকম হতে পারে যে পারচেস ডে বুক তার কলামনার হতে পারে, অর্থাৎ যেখানে আমরা যে পণ্যগুলো বা গুডস গুলো কিনেছি তার নেচারটা কি। যেমন এখানে দেখো দু ধরনের নেচার ছিল, একটা টি ছিল একটা কফি ছিল। তাহলে টি এর জন্য একটা আমরা আলাদা কলম করতে পারি, কফির জন্য একটা আলাদা কলম করতে পারি, আর একটা এক্সপেন্সেস ছিল অর্থাৎ প্যাকিং এক্সপেন্সেস, এটার জন্য আমরা একটা আলাদা কলম করতে পারি। তখন সেই পারচেস ডে বুকটাকে আমরা কি বলবো কলমনার পারচেস বুক বা কলমনার পারচেস ডে বুক। কি রকম একটু দেখে নেওয়া যাক। অর্থাৎ সেম জিনিস আমরা কি করব, আমরা জাস্ট কলম ওয়াইজ কি করে করতে হয় সেটা একবার দেখব। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি সলভ করলাম, তাতে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো জানুয়ারির 4 তারিখ 7 তারিখ 15 তারিখ এই তিনটে এসছিল, এবং 12 তারিখ আর 31 তারিখ কিন্তু আমরা আনিনি। তাহলে এই যে পারচেস ডে বুক হলো এইটাকেই এবার আমরা যদি কলমনার পারচেস ডে বুকে কি করে রেকর্ড করতে হয় সেটা দেখি। তাহলে এই প্রবলেমটা অলরেডি তোমাদের খাতায় লেখা হয়ে গেছে, সেটাকেই এবার আমরা কলমনার পারচেস ডে বুকে কি করে লিপিবদ্ধ করতে হয় এবার সেইটা একটু দেখি। এইটা হচ্ছে দেখো ইন দা বুকস অফ মিসেস রায়ান ব্রাদার্স কলমনার পারচেস ডে বুক, অর্থাৎ এবার যে ডে বুকটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে কলমনার, অর্থাৎ তার বিভিন্ন যে নেচার অর্থাৎ কি কি পণ্য কিনেছি তার নেচার ওয়াইজ আমরা কতগুলো কলম করেছি। যেমন টি কিনেছি টি এর জন্য একটা আলাদা কলম করেছি, কফি কিনেছি কফির জন্য একটা আলাদা কলম করেছি, আর একটা এক্সপেন্সেস ছিল প্যাকিং, সেই প্যাকিং এর জন্য আমরা একটা আলাদা কলম করেছি। তাহলে এইটার জন্য আমাকে ঠিক ওখানে যেভাবে লিপিবদ্ধ করেছিলাম অর্থাৎ অ্যামাউন্ট পর্যন্ত সেম থাকবে, তারপরে আমরা টি এর জন্য আলাদা বসাবো, কফির জন্য আলাদা বসাবো, প্যাকিং এর জন্য আলাদা বসাবো। কি করে করছি একটু দেখে নিই। তাহলে এখানেও সেই একইভাবে ডেটটা কত ছিল 2025, নিশ্চয়ই মনে আছে জানুয়ারি কবে হয়েছিল 4 তারিখে। কার কাছ থেকে কিনেছিলাম ঢাকা টি হাউস। তাহলে এখানে আমরা লিখে দেবো ঢাকা টি হাউস। কি কিনেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে 30 চেস্ট অফ টি কিনেছিলাম,
কত দিয়ে কিনেছিলাম? তোমাদের 1000 টাকা পার চেস্ট ছিল। তাহলে কত দাম হয়েছিল? ডিটেলস আমরা বসিয়েছিলাম 30,000। এর উপরে একটা ডিসকাউন্ট ছিল তোমাদের, লেস ট্রেড ডিসকাউন্ট। কত পার্সেন্ট ছিল? 10%। তাহলে কত হয়েছিল? 3,000। তাহলে অ্যামাউন্টের ঘরে কত এসেছিল? 27,000। আচ্ছা, যেহেতু এখানে দেখো কি কিনেছিলাম, টি কিনেছিলাম, টি এর একটা আলাদা কলাম রয়েছে, তাই টি এর ঘরে আমরা এখানে বসিয়ে দেব 27,000। এবার আমাদের ডেট ছিল কত? 15। 15-এ আমরা, না 7-এ ছিল, জানুয়ারি 7-এ আমরা কার কাছ থেকে কিনেছিলাম? ক্যালকাটা কফি সেন্টার। কি কিনেছিলাম? এখানে 10 কেজি কফি কিনেছিলাম। তোমাদের প্রবলেম একটু দেখে নাও। 10 কেজি অফ কফি কত করে দাম ছিল? এখানে তোমাদের দাম ছিল 3,000 টাকা পার কেজি। তাহলে এখানেও কত হয়েছিল? 30,000। এর উপরে তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা ট্রেড ডিসকাউন্ট ছিল, লেস কত পার্সেন্ট ছিল? 5%। তাহলে এটার উপর 5% করেছিলাম, কত হয়েছিল? 1,500। তাহলে আমাদের এখানে কত এসেছিল? 28,500। দেখো এখানে কি কিনেছিলাম? কফি। কফির জন্য আমাদের আলাদা কলাম রয়েছে, তাহলে এই 28,500 আমরা কফির ঘরে বসিয়ে দিলাম। দেখো এটা কিন্তু টি এর ঘরে বসাইনি, কারণ এটা যে জিনিসটা কিনেছিলাম সেটা ছিল কফি, তাই কফির ঘরে বসলো। আবার যদি কখনো কফি কিনি তাহলে কফির ঘরেই বসাবো, বা চা যদি কিনি চায়ের ঘরে বসাবো। তাহলে এটা হয়ে গেল। তোমাদের আরেকটা ছিল 15-এ, কি কিনেছিলাম? কার কাছ থেকে কিনেছিলাম? দার্জিলিং স্টোর্স। কি কিনেছিলাম? 10 চেস্ট অফ টি। চেস্ট অফ টি অ্যাট দ্য রেট অফ কত করে ছিল? 3,500 পার চেস্ট। তাহলে কত দাঁড়ালো? ডিটেলস এর ঘরে বসাই। এর সাথে আমাদের ট্রেড ডিসকাউন্ট ছিল কত পার্সেন্ট ছিল? ট্রেড ডিসকাউন্ট 10%। তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের এখানে হচ্ছে, ও এর সাথে আবার প্যাকিং ছিল, তাহলে প্যাকিংটা করতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের কফিতে অ্যাকচুয়ালি আসছে 31,500।
তাহলে কফির ক্ষেত্রে যখন এটা টি ছিল, তা টি এর ঘরে আমরা বসিয়ে দেবো 31,500। আচ্ছা, অঙ্কে এর সাথে তোমাদের ছিল প্যাকিং। আমি বলেছিলাম যে কোন এক্সপেন্সেস এখানে অ্যাড করে দিতে হবে। প্যাকিং চার্জ বা প্যাকিং এক্সপেন্সেস যেটা আছে সেটা লিখবে। কত টাকা ছিল তোমাদের? 500। তাহলে আলটিমেটলি ফাইনাল অ্যামাউন্টটা এখানে গেল কত? 32,000। আর আমাদের আলটিমেটলি এখানে এই যে 500 যেটা ছিল, সেটা আমাদের কি ছিল? 500 আমাদের ছিল প্যাকিং। তাহলে প্যাকিং এর ঘরে আমরা যখন প্যাকিং এ আলাদা চার্জ করেছি অর্থাৎ আলাদা কলাম করেছি, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো 500। এবার আমরা যদি কলম ওয়াইজ প্লাস করি, তাহলে এখানে কত হচ্ছে? 87,500। আর এক্ষেত্রে কত হচ্ছে? কফির ক্ষেত্রে 58,500। এক্ষেত্রে কত হচ্ছে? 20। এটা তো আর কিছু নেই, তার মানে 28,500। আর এক্ষেত্রে আমাদের হচ্ছে কত? 500। তাহলে আমাদের কি দাঁড়ালো? যখন আমরা কলমনার পারচেস ডে বুক করছি, তখন দেখো আমরা যে পণ্যটা কিনেছি সেই পণ্যটা কি ধরনের, তার নেচারটা কি, সেই ওয়াইজ কিন্তু আমরা তার নাম অনুযায়ী তার কলমগুলো করেছি। যেমন প্রথমটা ক্ষেত্রে টি কিনেছি, তাই টি এর কলমে বসালাম। সেম দেখো 15 জানুয়ারিতে আমরা আবার টি কিনেছি, তাই 15 জানুয়ারিতে টিটাও কিন্তু টি এর কলমেই বসালাম। আর যেহেতু এখানে প্যাকিং এর জন্য আলাদা একটা কলাম করা হয়েছে, তাই প্যাকিং চার্জ বাবদ যে 500 টাকা খরচ হয়েছে, সেই 500 টাকা আমরা প্যাকিং এর ঘরে বসালাম। তা না হলে আমরা যদি এখানে 32,000 বসাতাম, তার মানে এই যে টি, এর মধ্যে প্যাকিং চার্জ ইনক্লুড থাকতো। কিন্তু যেহেতু প্যাকিং এর ঘর আমাদের আলাদা করা আছে, তাই আমরা এখানে কিন্তু নেট যে অ্যামাউন্ট অর্থাৎ ট্রেড ডিসকাউন্ট লেস করে যে অ্যামাউন্টটা বেরিয়েছে সেইটা বসাবো, আর প্যাকিং এর অ্যামাউন্টটা আমরা আলাদা করে বসাবো। এরপর আমরা কলম ওয়াইজ এগুলো টোটাল করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই অঙ্কটাই যখন আমি সলিউশনে নর্মাল পারচেস ডে বুক দেখিয়েছিলাম, তখন দেখবে টোটাল ঘরে তোমাদের এসেছিল 87,500। তার মানে এই তিনটে যে কলম ওয়াইজ যে টোটাল বেরোলো, সেগুলোকে যদি আমি গ্র্যান্ড টোটাল করি তিনটের, তাহলে কিন্তু 87,500ই বেরোচ্ছে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কলমনার পারচেস ডে বুক। এরপরে তোমাদের রয়েছে সেলস বুক, সেলস রিটার্ন বুক, পারচেস রিটার্ন বুক। এগুলো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করব।